আমি যেখানে শেষ করছিলাম সেটা হলো যে আমাদের দেশে কেন শিক্ষক, ভালো শিক্ষক নাই, বা শিক্ষকদের মর্যাদা সেভাবে কেন নাই। আর এই কারণেই শিক্ষকতা পেশায় আসতে চায় না মানুষ। আমরা যে কথা বলছিলাম যে আগে এখানে এই শিক্ষকতা পেশাটাকে অনেক মূল্য দেওয়া হতো এবং মানুষ অন্যান্য চাকরি ছেড়ে এই পেশায় আসতো। আর এখন এই পেশায় অর্থ এবং সম্মান আগের মতো কোনোটাই নাই। যার জন্য কি করে টিচাররা আজকাল অন্যদিকে সময় দেওয়ার চিন্তা চিন্তা করে। আমরা বিভিন্নভাবে যখন দাবি দেওয়া করা হয়েছে সরকারকে, সরকার কিন্তু শিক্ষকদের দাবি দেওয়াকে অত গ্রাহ্য না করে অন্য ক্যাডার হলে ঠিকই তাদের দাবি দেওয়াগুলো ঠিকই পূরণ করে, আমরা দেখি। তা আমরা এই এদেশে শিক্ষকদেরকে বাঁচাইতে হলে, শিক্ষাকে বাঁচাইতে হলে, নতুন সুন্দর সমাজ গড়তে হলে, যে শিক্ষার্থীরা এদেশের সমাজ বা সমাজটাকে এই ধরবে, সুন্দর সেই শিক্ষার্থী গড়তে হলে আমাদের শিক্ষকদেরকে সম্মান এবং আর্থিক সুবিধা দুইটাই দেওয়া উচিত। কারণ অন্য কোনো পেশা নাই যে সরাসরি দেশের যে জনগণ যেখানে ভূমিকা রাখে, অন্য এমন কোনো পেশা নেই। আমরা অফিস আদালতে দেখি চাকরি করি, সেটা এটা হলো আপনি বলতে পারেন ইনডাইরেক্ট সেবা। আর শিক্ষকতা পেশাটা হলো সরাসরি সেবা। যে আমি যদি ভালো না পড়াই তাহলে আমার ছাত্র তৈরি হবে না, ছাত্র ভালো তৈরি না হলে ভালো মানুষ তৈরি হবে না, এদেশে হাল ধরার মতো ভালো মানুষ থাকবে না। এটাই সরকারকে আগে বুঝতে হবে, যে সরকারই আসুক সেই সরকারকে এটা বুঝতে হবে, শিক্ষার দিকে নজর দিতে হবে। কোন রকম ধুমফুম শিক্ষা ব্যবস্থা চালু করে দিলাম আর শিক্ষককে বাধ্য করলাম যে এটা ইম্পোজ করা হয়েছে, তুমি এটা যে চলুক আর না চলুক, আমি যেটা বলছি এটা শুনবা। আমি আপনার গত বছর এই বছরই ফেব্রুয়ারি মাসে প্রতিষ্ঠান প্রধানদের একটা ট্রেনিং এ গেলাম, সেটা হলো নতুন কারিকুলামের। সেইখানে অনেকগুলো প্রশ্ন করলাম, যে প্রশ্নগুলো আমার ভিতরে খুব ইয়ে করতেছিল। প্রশ্ন করলাম যারা ট্রেনার ছিলেন, কলেজের প্রিন্সিপাল, স্কুলের হেডমাস্টার, এদেরকে ট্রেনিং দিতে আসছেন উপজেলা একাডেমিক সুপারভাইজার। আমরা ট্রেনিং নেওয়ার পরে আমি প্রশ্ন করলাম যে আচ্ছা, আপনারা যে যে কারিকুলাম বাস্তবায়ন করার চেষ্টা করছেন, এই কারিকুলামের ভবিষ্যৎ কি এবং এটা কতদিন স্থায়ী হবে? আমাকে উত্তর দিছিল যে স্যার, আইনগতভাবে এটার উপরে কোনো প্রশ্ন করা যাবে না, এটা আমাকে বলে দেওয়া হয়েছে। যেটা আসে আমাদের উপরে, আমাদের শুধু ওইটাকেই বাস্তবায়নের পথে এগিয়ে যেতে হবে। এই ব্যাপারে সরাসরি নির্দেশ আছে যে কোনো রকম কোনো প্রশ্ন করা যাবে না। যদি কেউ, সে ছাত্র হোক আর শিক্ষক হোক, যদি কেউ এটা প্রশ্ন করা হবে তাকে কালো তালিকাভুক্তই বলেন আর যে কোনো একটা ব্ল্যাক লিস্টেড যাই বলেন, তাতে সেটা করা হবে। তা আমি বললাম যে দেখেন, আমার চাকরি বেশি দিন নেই, আমার কালো তালিকাভুক্ত করলেও কিছু না। এই যে যে কারিকুলাম আছে, এই কারিকুলামের সাথে মত না। কারণ এই কারিকুলাম যেটা আসছে এটা, হ্যাঁ, আমরা জানি যে ফিনল্যান্ডের আলোকে আমাদের এটাকে আহ, এই চাপানো হচ্ছিল। ফিনল্যান্ডে নাকি এটা আছে। আচ্ছা, ফিনল্যান্ডে একজন, একটা ক্লাসে একজন শিক্ষক এবং কতজন ছাত্র অনুপাতে ক্লাস নেওয়া হয়। আর আমাদের দেশে ওই যে আমার মামা গাজ্জালি স্যার বলে গেলেন যে অনার্সে এডওয়ার্ড কলেজে 150, 200, 250 শিক্ষার্থী নিয়েও ক্লাস করতে হয়েছে। তা আমাদের দেশের প্রেক্ষিতে এটা কি সম্ভব? আমাদের দেশে একেবারে মিনিমাম ছাত্র থাকলেও স্কুল লেভেলে 1:60 শিক্ষক এবং ছাত্র অনুপাত রয়েছে। কিন্তু এই যে কারিকুলাম ছিল, এই কারিকুলাম
কারিকুলামে যদি 20 জন স্টুডেন্ট হয়, তাহলে সেই কারিকুলাম বাস্তবায়ন করা সম্ভব হবে। আমাদের দেশে জনসংখ্যা বেশি, আমাদের দেশে শিক্ষার হার কম, সব দিক দিয়ে আমাদের দেশে খাদ্য ঘাটতি, মানে সব সমস্যাগুলো আমাদের দেশে আছে। সুতরাং শিক্ষার ক্ষেত্রে যদি আমি একটা ভালো দেশের শিক্ষা ব্যবস্থা ফলো করতে চাই, সেটা কতটুকুন ফলপ্রসূ হবে। এই এই হলো আমাদের দেশের শিক্ষার সাথে একটা মানে বুমেরাং অবস্থা চলছে, যে একটা কারিকুলাম চাপাই দেওয়া হবে, সেটাকে আপনারা বাস্তবায়ন করেন কোন রকম গিলাই দেওয়ার চেষ্টা করেন, যেখানে শিক্ষকরাই বোঝে না সেই কারিকুলামটা কি। এই দেশে শিক্ষক আমরা যতই চিন্তা করি, আপনি দেখেন আইন যখন প্রণয়ন করা হয়, শিক্ষার যখন আইন প্রণয়ন করা হয়, কয়জন শিক্ষাবিদ, আই মিন এই যে কলেজের প্রিন্সিপাল, হেডমাস্টার বা সরকারি শিক্ষাবিদ যারা, তথাকথিত শিক্ষাবিদ না, সরকারি শিক্ষাবিদ যারা, তারা কয়জন সেই আইন প্রণয়নের সাথে যুক্ত থাকেন? আসলে সচিবালয়ে বসে আইন তৈরি করা, চাপাই দেওয়া, আর সরাসরি আমাদের ফিল্ডে যে সমস্যাগুলো হয়, সেই সমস্যাগুলো যদি ওখানে তুলে ধরা হয়, তাহলে বাস্তবতায় এই দেশ উপকৃত হবে। শিক্ষক সমাজ নতুন জাতি উপহার দিতে পারবে। এইভাবে যদি দেখা হয় যে না, আমাদের দেশের সমস্যা গোড়ায় গলদ, সেই গলদটাকে যদি ভাঙানোর চেষ্টা করা হয়, নিশ্চয়ই আমাদের দেশের শিক্ষক শান্তি পাবে, শিক্ষকদের মর্যাদা প্রতিষ্ঠিত হবে, শিক্ষকদের আর্থিক সচ্ছলতা যদি দেওয়া হয়, সে অন্যদিকে যাবে না, সুন্দরভাবে শিক্ষার্থী মানুষ করতে পারবে। এটা এইটাই আমার মনে হয় যে সরকারের কাছে এই আমরা করতে পারি, যে শিক্ষককে আসলে মানসিকভাবে, আর্থিকভাবে, সামাজিকভাবে সম্মানজনক অবস্থানে রাখতে হবে। এটাই। ঠিক। আমরা এতক্ষণ শুনলাম জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম স্যারকে, একজন অভিজ্ঞ প্রাজ্ঞ মানুষ। তিনি তার অভিজ্ঞতাকে যেমন শেয়ার করলেন, শিক্ষার সংকট নিয়ে কথা বললেন, শিক্ষকের সংকট নিয়ে কথা বললেন, এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা ওনার বক্তব্যে চলে এসেছে। যেমন কেন শিক্ষকতায় আসা, আজকে বিশ্ব শিক্ষক দিবসে এটা খুব প্রাসঙ্গিক একটা প্রশ্ন। কে শিক্ষকতা পেশায় আসছে? সে কি পেশা হিসেবে শিক্ষকতাকে গ্রহণ করছে, না আসলে চাকরি হিসেবে শিক্ষকতাকে গ্রহণ করছে? সে সেবার ব্রত নিয়ে আসছে, না সে উপার্জনের মাধ্যম হিসেবে শিক্ষকতাকে গ্রহণ করছে? এরকম অনেকগুলো প্রশ্ন আসলে উনি আমাদের সামনে উপস্থাপন করেছেন। তো এই পর্যায়ে আমরা ডক্টর মুন্সি শরীফুজ্জামান স্যারের কাছ থেকে শুনবো আমাদের আজকের এই বিশ্ব শিক্ষক দিবসের ভাবনা। তো সেই ক্ষেত্রে আমি মুন্সি শরীফুজ্জামানের কাছে প্রত্যাশা করবো তার নিজের বক্তব্যের সাথে সাথে আমরা এই সেশনটার মধ্যে দিয়ে আসলে মূলত বক্তব্য শেষ করব, এবং শেষে সামারাইজ করবেন আমাদের শ্রদ্ধেয় প্রফেসর মোহাম্মদ মতিউর রহমান গাজ্জালী স্যার। তো সেক্ষেত্রে আমি একটা জিনিস মুন্সি শরীফুজ্জামানের কাছে রিকোয়েস্ট করব, যে এই যে সর্বস্তরের শিক্ষকের মর্যাদার প্রশ্নটি দারুণভাবে অবহেলিত। আমরা সেই ঔপনিবেশিক আমলেও শিক্ষকের মর্যাদা কিন্তু আজকের যে পর্যায়ে আছে সেই পর্যায়ে আমরা দেখিনি। আমাদের শিক্ষকরা আমাদের কাছে অনেক মর্যাদা পাইতেন সর্বস্তরে, সে যে লেভেলের, যে ক্রাইটেরিয়ার শিক্ষকই হোক না কেন, শিক্ষক মানে শিক্ষক বাস। সেটা প্রাইমারি হোক, ইবতেদায়ী মাদ্রাসার হোক, বা টোলের শিক্ষক হোক, বা মাধ্যমিকের শিক্ষক হোক, সরকারি হোক বেসরকারি হোক, বিশ্ববিদ্যালয়ের সব টায়ারের ব্যাপারে এটা একটা দেখব। শিক্ষকের মর্যাদার প্রশ্নটি আজকাল আমরা খুব সহজভাবে দেখি যে তাদের যে বেতন কাঠামো, তাদের জীবন মান, তাদের পারিবারিক যে অবস্থা, এগুলিকে বিবেচনায় নিয়ে শিক্ষককে তার একজন নিবেদিত শিক্ষকের জন্য এগুলোর জন্য ভাবতে না হয়, সেরকম একটা বেতন কাঠামোর কথা আমরা প্রত্যাশা করতে পারি কিনা। আর এর আগেও আমি এক সময় অনানুষ্ঠানিকভাবে কথা বলছিলাম আমাদের মাসুদুজ্জামানের সাথে, যে একটা হচ্ছে নিরাপত্তা আর একটা হলো সামাজিক নিরাপত্তা, দুটোই খুব গুরুত্বপূর্ণ, একটার সাথে আরেকটা জড়িত। সেই নিরাপত্তার প্রশ্নটা আর শিক্ষাকে এখনো আমলাতন্ত্রের মধ্যেই রাখবো কিনা, এই ব্যাপারে মুন্সি শরীফুজ্জামানের চুম্বক কিছু বক্তব্য আমরা একটু শুনে নিব। স্যার, মুন্সি শরীফুজ্জামান,
আপনাকে আমরা আমাদের ধন্যবাদ স্যার। বক্তব্য রাখার জন্য বিশেষভাবে বিনীতভাবে অনুরোধ করছি। ডক্টর স্যার শরীফুজ্জামান, মুন্সি শরীফুজ্জামান। স্যার ধন্যবাদ স্যার, ধন্যবাদ স্যার। আজকের সবার সম্মানিত সভাপতি এবং এই এত সুন্দর আয়োজনের জন্য। আজাদ স্যারের সাথেও আমার অনেক দিন পরে কথা হচ্ছে, দেখা বহুদিন হয়তো হয় না, কিন্তু ফেসবুকে আমি আজকেও স্যারের লেখা পড়ছি শিক্ষক দিবস উপলক্ষে। তো স্যারকে ধন্যবাদ। এবং মতিউর রহমান গাজ্জালী আমাদের অনেক মানে মানের একজন মুরব্বী, আমাদেরকে আগলে রাখেন, তাকেও ধন্যবাদ এবং আয়োজন করার জন্য। আর যারা উপস্থিত আছেন তাদেরকেও ধন্যবাদ। তো আমি আসলে স্যার যে সমস্ত প্রশ্নগুলো করছেন অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমার একটু ইতিহাস না বললে নিজের কাছে খুব খারাপ লাগতেছে, যে একটু ইতিহাস বলতে হবে। 2003 সালে গাজ্জালী স্যারের মনে আছে যে 2003 সালে যখন জুনাইদ স্যারের নেতৃত্বে আমরা বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে একটা র্যালিতে ছিলাম, ডিজি অফিস থেকে আমাদের শহীদ মিনার পর্যন্ত, এবং ঘুরে আবার আমরা ডিজি অফিসে আসতেছিলাম। তখন কতগুলো ঘটনা আমাদের চোখ এড়াই নাই। সেই সময় শিক্ষকদের যে অবস্থান আমরা দেখেছিলাম। তারপরে 2008, 9, 5, 6 সাল পর্যন্ত আমরা জুনাইদ স্যারের সাথেই এই দিবসটা পালন করতাম। 11, 12 সালে এসে আমি আরেকটা 13 সালে এসে আমি আরেকটা শিক্ষক দিবসে, আমার তখন পোস্টিং হয়েছিল জয়পুরহাটে, সেখানে আমি 13 সালে আরেকটা শিক্ষক দিবসে ছিলাম। সর্বশেষ 2022 সালে আমি যখন প্রিন্সিপাল মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজে, তখন আমি জাতীয় পর্যায়ের শিক্ষক দিবসের একটি আমন্ত্রণে সেখানে আমার উপস্থিত হওয়ার সৌভাগ্য হয়েছিল। এবং প্রতি বছরই প্রায় মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক দিবসে আলোচনা রাখতাম। সেখানে উপস্থিত থাকতো বেসরকারি স্কুল অ্যান্ড কলেজ পরিচালনা পর্ষদ, যেটাকে আমরা গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটি বলি, সেই ম্যানেজিং কমিটির সদস্য এবং সভাপতি মহোদয়। তো স্যার, আমার একটি ভালো অভিজ্ঞতা হয়েছে মোটামুটি শিক্ষক দিবসের বিভিন্ন পর্যায়ের আলোচনায় এবং দীর্ঘদিনের এই অভিজ্ঞতায়। সেই প্রফেসর জুনাইদ স্যার থেকে শুরু করে আমি ব্যক্তিগতভাবে যখন চেয়ারে বসেছি, সভাপতিত্ব করছি, তখন পর্যন্ত আমার ভালো একটা অভিজ্ঞতা হয়েছে। তো সবকিছু মিলিয়ে আমি স্যার আপনার প্রশ্নের জবাব দেওয়ার আগে দুটো বিষয় আমার খুব বলতে ইচ্ছা করতেছে। সেটা হচ্ছে যে আমরা শিক্ষক না কর্মকর্তা, এর ভিতর দিয়েই কিন্তু আপনি পেয়ে যাবেন যে আমরা আমলাতন্ত্রের বেড়াজাল থেকে বেরোতে পারবো কিনা, বা সর্বস্তরের শিক্ষকের মর্যাদা ভুলণ্ঠিত হচ্ছে কিনা, এই সমস্ত প্রশ্নের জবাব ওই এক জায়গায় আমার মনে হয় নিহিত আছে। আর ওই যে আগের জহিরুল স্যার যেটা বললেন, আর্থিক সামাজিক যে মর্যাদা, এটা অবশ্য আপেক্ষিক ব্যাপার। মর্যাদা আমার কাছে এখন মনে হয় যে এটা আপেক্ষিক ব্যাপার, সরকার দিয়ে দেয় না, মর্যাদা নিজেদেরকে আদায় করতে হয়। তো যাই হোক স্যার, সর্বস্তরের শিক্ষকদের কথাই আমি বলি আগে, যে আসলে কি শিক্ষকদের এই যে যে দীর্ঘ শিক্ষক দিবস পালন করা হচ্ছে, এইখানে শিক্ষকদের ভূমিকা কি? শিক্ষক দিবস পালন করা হয়, সেখানে সভাপতিত্ব করে টিএনও সাহেব, সভাপতি করে জেলা প্রশাসক সাহেব, সভাপতি করে সচিব মহোদয়। তো এখানে শিক্ষকদের ভূমিকাটা কোথায়? আমি কিন্তু খুঁজে পাই না, আজও খোঁজার চেষ্টা করেছি যে শিক্ষকরা কোথায় আছে। আমার বা উপজেলা পর্যায়ে, জেলা পর্যায়ে যে সমস্ত গভর্নিং বডি আছে, গভর্নিং বডির সভাপতিরা প্রিন্সিপালের চেয়ারে বসে, গভর্নিং বডির ম্যানেজিং কমিটির সভাপতিরা প্রধান শিক্ষকের চেয়ারে বসেন। সেক্ষেত্রে ওই গভর্নিং বডির প্রিন্সিপাল এবং প্রধান শিক্ষক, তারা দুইজনই তাদের চাকরি হারানোর ভয়ে তাদেরকে চেয়ারে বসতে দেওয়া হয়। আমি যদি একটু বেসরকারি কলেজে ছিলাম, আমি নিজেই জানি, হয়তো আমার চেয়ারে আমি কখনো বসতে দেই নাই বা সেই সাহস তারা করে নাই, সেটা আমার ব্যক্তিগত মর্যাদার ব্যাপার, আমি সেটা সেভ করেছি। কিন্তু এখন আপনার এই যে শিক্ষক না কর্মকর্তা, এই কথাটা শুধুমাত্র বিসিএস দের ক্ষেত্রেই প্রযোজ্য, আর সরকারি হাই স্কুলের প্রধান শিক্ষকদের প্রযোজ্য। আর কোনো ক্ষেত্রেই কিন্তু শিক্ষকরা কর্মকর্তা না। মাসুদ যেটা বলছে সব ক্ষেত্রেই কর্মকর্তা না। আর আপনি যেটা বললেন স্যার, এই কর্মকর্তা হওয়ার জন্য আমরা কিন্তু এডুকেশন সার্ভিসে আসি না, আমরা শিক্ষক হয়ে আসি। কিন্তু যখন এইখানে আসার পরে আমাকে মাউসিতে, আমাকে অন্যান্য প্রশাসনিক পদে দেওয়া হচ্ছে, তখন কিন্তু আমার শিক্ষকতার লোভ বাদ দিয়ে আমি কিন্তু বড় একটি চেয়ারে, বড় একটি মাতবরি করার জন্য, বড় একটি ছড়ি ঘোরানোর জন্য, তখন আমি কর্মকর্তা সাজার জন্য ব্যাকুল হয়ে যাই। এই জায়গাটাই কিন্তু অ্যাড্রেস করতে হবে যে আমি শিক্ষক না কর্মকর্তা। যদি আমি শিক্ষক হই, তাহলে অবশ্যই আমাকে শিক্ষকদের যে মিলনায়তন, সেখানে আমাকে থাকতে হবে।
আর আমি যদি কর্মকর্তা হইতে চাই তাহলে আমাকে কিন্তু ওই জায়গায় ফিরে যেতে হবে। আমরা এই দুটো ঝামেলাকে একসাথে পাকায় ফেলানোর কারণে শিক্ষক না কর্মকর্তা এইটা নিয়ে আমরা খুব ঝামেলায় পড়ে গেছি। এইখান থেকে পরিত্রাণ পাওয়ার জন্য অবশ্যই এই জায়গাটায় ক্লিয়ার হতে হবে যে আপনি শিক্ষক না কর্মকর্তা, তাহলেই আপনি বুঝতে পারবেন। আর আমলাতন্ত্রের বেড়াজাল থেকে আপনি তখনই বেরোয় আসতে পারবেন যখন নেতৃত্ব দেবে শিক্ষা ক্যাডারের লোকজন বা শিক্ষার একটি মাত্র ক্যাডার। আমি সেদিনও গাজ্জালি স্যারের কাছে একটা লেখা পাঠাইছি, সেখানে আমি লিখছি যে প্রাইমারি স্কুল থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত এর মধ্যে শিক্ষকদের সবচেয়ে অভিজাত অংশ বলতে পারেন বা শিক্ষকদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অবস্থান বলতে পারেন সেটা হচ্ছে শিক্ষা ক্যাডার। প্রাইমারি স্কুল এবং হাই স্কুল ক্যাডারেও সরকারি শিক্ষকরা আছেন, কিন্তু নেতৃত্ব দেওয়ার মতো ক্যাডার কর্মকর্তা হিসাবে শুধুমাত্র এডুকেশন ক্যাডারই আছে। তো সেই এডুকেশন ক্যাডারকেই যদি আমরা শিক্ষার বা শিক্ষকতার নেতৃত্বে নিয়ে আসতে চাই, তাহলেই সেখানে কিন্তু আপনি আমলাতন্ত্রের বাইরে চলে আসতে পারবেন। যেমন শিক্ষকদেরকে সেই নেতৃত্ব দেওয়া হবে না বলে প্রাইমারি আপনার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে, মাদ্রাসা আপনার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে, এবং অন্যান্য আরো অনেক বডি আছে, এনসিটিভি আপনার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে, কয়েকদিন আগে এনটিআরসি আপনার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে, আবার এখন মাধ্যমিক কেড়ে নেওয়ার পায়তারা চলতেছে, মাদ্রাসা শিক্ষা বোর্ডে তারা চলে আসার জন্য চেষ্টা চালাচ্ছে। সো আপনি কোথায় আর সে কোথায়, এই দুটোর মধ্যে আগে পার্থক্যটা রচনা করে তারপরে আপনি বলবেন যে আপনি শিক্ষক না কর্মকর্তা, এবং এরপরে আপনি আমলাতন্ত্র থেকে বেরিয়ে আসার চিন্তা করতে পারবেন, তার আগে আর চিন্তা করতে পারবেন না। আর যেহেতু সময় স্বল্পতা, সেই জন্য আমি আরেক দ্রুতই বলতেছি স্যার, তাহলে নেতৃত্ব অবশ্যই এডুকেশনের কাউকে দিতে হবে, এডুকেশন ক্যাডারই হোক বা এডুকেশনের অন্য কেউই হোক, সে যখন নেতৃত্ব দেবে তখন কিন্তু আপনি আমলাতন্ত্র থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। আরেকটি বিষয় হচ্ছে আপনাকে আপনার ক্ষেত্রটা পরিষ্কার করতে হবে, আপনি শিক্ষক না কর্মকর্তা, কোথায় থাকবেন। কর্মকর্তা যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে শিক্ষক এডুকেশন ক্যাডার থেকে কর্মকর্তাদেরকে আলাদা করে ফেলতে হবে, সম্পূর্ণ আলাদা করে তাদেরকে আপনি শুধুমাত্র প্রশাসনের জন্যই তাদেরকে নিয়োগ দিয়ে দিতে হবে। তাহলেই শিক্ষক না কর্মকর্তা এই ঝামেলাটা শেষ হয়ে যাবে, এবং শিক্ষার ডেভেলপমেন্ট, শিক্ষার উন্নয়ন, শ্রেণীকক্ষের উন্নয়ন, তারপরে কলেজের নেতৃত্ব, যাই বলেন স্যার, ছাত্র শিক্ষক সম্পর্ক, শিক্ষার অংশীজন যারা আছে, স্টেক হোল্ডার যারা আছে, তাদের সাথে রিলেশনশিপ চমৎকার হবে। তার আগে এটা চমৎকার হওয়ার কোনো সম্ভাবনা নেই বলেই আমি মনে করি। আর সর্বস্তরের শিক্ষকের কথা আপনি যেটা বললেন স্যার, যে শিক্ষকদের মর্যাদা ভুলণ্ঠিত হচ্ছে, এটা কিন্তু স্যার ঐতিহাসিকভাবেই আপনি দেখবেন খেয়াল করে যে 2022 সালে বাংলাদেশে আমার কাছে রেকর্ড আছে কতগুলো শিক্ষা প্রতিষ্ঠানের প্রিন্সিপালদেরকে পানিতে চুবানো হয়েছে। রাজশাহীতে একজন শিক্ষকের পানিতে চুবানো হয়েছে, ওনার নাম আমি ভুলে গেছি, একজন প্রিন্সিপালকে। মুন্সিগঞ্জে একজন শিক্ষককে খামাখা তাকে একটা সাম্প্রদায়িক বক্তব্য তুলে সেই শিক্ষককে তার স্কুল থেকে বের করে দেওয়া হয়েছে এবং তাকে মারা হয়েছে। সাভারে একজন শিক্ষককে কুপায়ে হত্যা করা হয়েছে, আপনারা জানেন সে সমস্ত ঘটনা। তার অর্থ কি, এগুলো কারা করেছে? এগুলো অবশ্যই সরকারের বা আমাদের যারা যখন ক্ষমতায় থাকে তাদের পৃষ্ঠপোষকরাই এই আপনার গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটিতে আসে। আমি এটাকে নাম দিয়েছিলাম, এটা হচ্ছে আপনার পুনর্বাসন কেন্দ্র। যেহেতু কোনো নেতাকে যখন উপজেলা চেয়ারম্যান বানানো যায় না, যখন তাকে এমপি বানানো যায় না, যখন তাকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বানানো যায় না, যখন তাকে জেলা পরিষদের চেয়ারম্যান বানানো যায় না, তখনই তাকে গভর্নিং বডির সভাপতি, ম্যানেজিং কমিটির সভাপতি বানানো হয়। তখন ওই ভদ্রলোক মনে করে যে এই প্রতিষ্ঠানটি পরিচালনা, এই প্রতিষ্ঠানটি লুটপাট করে খাওয়া, এই প্রতিষ্ঠানের শিক্ষকদের উপরে যত ধরনের অন্যায় অত্যাচার সবকিছুর বোধহয় লাইসেন্স আমাকে গভর্নমেন্ট দিয়ে দিছে, অতএব আমি যা বলবো তাই। এই ঢাকা শহরেই আমি দেখেছি একটি কলেজের গভর্নিং বডির সভাপতি 30,000 টাকা একটি মিটিং এ নেছেন, বছরে 20,000 টাকা কোট প্যান্ট বানাইতে নেছেন, প্রতিদিন খাওয়ার পয়সা নেছেন, গাড়িটা নিজেই চালাইছেন। এরকম ঘটনা আমার জানা আছে। যখনই তিনি শিক্ষক, প্রধান শিক্ষক তাকে কিছু বলতে গেছে, তখনই সে ভয় দেখাইছে যে দক্ষিণ কমিটির অমুক আমি, উত্তর কমিটির তমক আমি, আপনার চাকরি থাকবে না, আপনার শেষ করে ফেলাবো। এরকম কারণে এইগুলো ভুলণ্ঠিত হয়েছে স্যার, মর্যাদা, শিক্ষকদের মর্যাদা। এই সমস্ত রাজনীতিকীকরণ, রাজনৈতিক পৃষ্ঠপোষকতার কারণে, এবং পাশাপাশি শিক্ষকদের আর্থিক অনটন, শিক্ষকদের সামাজিক মর্যাদা, শিক্ষকদের অন্যান্য যে সমস্ত কর্মকাণ্ড, ব্যক্তিগত কর্মকাণ্ড, সেইগুলোর ভয়ে ওই বিষয়গুলোকে সে মেনে নিয়েছে, আর শিক্ষকদের মর্যাদা ভুলুণ্ঠিত হয়েছে। এবং আমি এক্ষেত্রে আমার চমৎকার আরেকটি আবিষ্কারও আছে স্যার, আমার একটি লেখাও আছে, সেটা হচ্ছে যে সর্বস্তরের শিক্ষক যেহেতু আপনি বলছেন, আমি আরেকটি কথা বলি,
সর্বস্তরের শিক্ষকদের নিয়োগ প্রক্রিয়ায় ঝামেলা আছে স্যার। আমি আগেই বলে ফেলেছি যে সরকারি শিক্ষক প্রাইমারিতেও আছে, হাই স্কুলেও আছে, কলেজ পর্যায়ে আছে, বিশ্ববিদ্যালয়ের সরকারি শিক্ষক না। তাদের নিয়োগ এক ধরনের, গভর্নমেন্ট কলেজের বিসিএস ক্যাডারদের নিয়োগ এক প্রকার, তারপরে হাই স্কুলের শিক্ষকদের নিয়োগ এক প্রকার, প্রাইমারিদের শিক্ষক নিয়োগ এক প্রকার, আবার বেসরকারিদের নিয়োগ আর এক প্রকার। এই যে নিয়োগ প্রক্রিয়ার যে বৈষম্য, এই বৈষম্যর কারণেই সর্বস্তরের শিক্ষক কিন্তু আমরা হতে পারি নাই স্যার। যদি আমরা একই জায়গা থেকে ক্যাডার নন ক্যাডারের মতো একই জায়গা থেকে শিক্ষক নিয়োগ দিয়ে কাউকে কলেজে, কাউকে বিশ্ববিদ্যালয়ে, কাউকে হাই স্কুলে, কাউকে প্রাইমারিতে দিতে পারতাম, তাহলেই কিন্তু শিক্ষকদের এই সর্বস্তরের শিক্ষক হিসাবে আজকে আমি মাথা তুলে দাঁড়াতে পারতাম। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আমাদেরকে শিক্ষক মনে করে না। আজাদ স্যার জানেন, গাজ্জালী স্যার অত্যন্ত অভিজ্ঞ এই বিষয়ে। বিশ্ববিদ্যালয়ের বহু শিক্ষকের সাথে গত 15 বছরে, মাসুদও এখানে আছে, মাসুদ জানে যে বিশ্ববিদ্যালয়ের বহু শিক্ষকের সাথে গত 15 বছরে আমাদের গভীর সম্পর্ক গড়ে উঠেছিল। বিশ্ববিদ্যালয়ের বহু শিক্ষকদের সাথে চা কফি খেয়েছি, কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আমাদেরকে কখনো তাদের সমমনার শিক্ষকই মনে করেন, শিক্ষকই ভাবে না। আমি ব্যক্তিগতভাবে যেমন হাই স্কুলের একজন প্রধান শিক্ষককেও স্যার বলি, প্রাইমারি স্কুলের শিক্ষকরাও আমি স্যার বলি, আমি স্যার বলে সম্বোধন করি, কিন্তু বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষক প্রফেসর গাজ্জালী দিয়ে কোনোদিন স্যার বলেনি, সো ফার আই গেস। এবং ফ্রম মাই এক্সপিরিয়েন্স আই এম টেলিং ইট। তো আমার কাছে যেটা মনে হয়েছে, আমাদের ইসের মেয়াদ কম জুমের, সেই জন্য আমার বক্তব্য আর বাড়াচ্ছি না। আর দুটো বিষয়ে কথা না বললে নয়, সেটা হচ্ছে যে শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় যে ঝামেলা আছে, সেই ঝামেলাটি মোকাবেলা করতে হবে। আর নেতৃত্ব কার হাতে থাকতে হবে, নেতৃত্বটা আপনার কনফার্ম করতে হবে। আর এই দুটো জিনিস কনফার্ম হলেই, আপনার নিয়োগ এবং নেতৃত্ব কনফার্ম হলেই সর্বস্তরের শিক্ষক এক লাইনে চলে আসবে। শিক্ষকরা এক লাইনে আসলে তাদের চাওয়া পাওয়া, আন্দোলন সংগ্রাম শক্তিশালী হবে। আর এইটা হলে আর্থিক, সামাজিক এবং রাজনৈতিক মর্যাদা অত্যন্ত স্পষ্ট হবে। সরকার তখন মনে করবে যে শিক্ষকদের আমাদের প্রয়োজন আছে। ওই যে আগে জহিরুল স্যার যেটা বললেন যে অন্যান্য ক্যাডার বা অন্যান্য লোকজন চাইলেই দিয়ে দেয়, এ কথাটা ঠিক। আপনাকে সেই লাইনে যেতে হবে স্যার, আপনাকে ওই মানের শক্তিশালী অবস্থানে যেতে হবে, তাহলেই সরকার আপনাকে ডাকবে। আপনি চাইলেই তখন আপনার অবস্থান ফিরে পাবেন। তা সেজন্য আপনার লাইন ওয়াইজ আসতে হবে। সর্বস্তরের শিক্ষক হতে হলে শিক্ষকদের নিয়োগ প্রক্রিয়া রেডি রাখতে হবে। তারপরে নিয়োগ প্রক্রিয়া রেডি থাকলে পরে নেতৃত্ব প্রস্তুত হবে। নেতৃত্ব প্রস্তুত হলে আর্থিক, সামাজিক এবং অন্যান্য মর্যাদা, সামাজিক মর্যাদা মানে রাষ্ট্রের কাছে মর্যাদা, সরকারের কাছে মর্যাদা প্রতিষ্ঠিত হবে। আপনি খুব সহসায় আপনার সবকিছু পেয়ে যাবেন। আজকে শিক্ষক দিবসে একজন শিক্ষক হিসাবে আমি আপনাদের এই আলোচনাকে সাধুবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। এবং বড় পরিসরে যদি আমরা এটা নিয়ে আরো আলাপ করতে পারতাম, তাহলে আমার কাছে ভালো লাগতো। তো সেই জন্য আমি সংক্ষেপে আমার এই বক্তব্য উপস্থাপন করেছি। সুন্দরভাবে শ্রবণ করার জন্য, সময় দেওয়ার জন্য আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, সাধুবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চমৎকার বলেছেন ডক্টর মুন্সিফ শরীফুজ্জামান ভাই। অনেকদিন পরে আপনার কথাও শুনলাম, পাশাপাশি বসে আর কথাও হয় নাই কোনোদিন ওইভাবে। হ্যাঁ, অনেকদিন হয় না। তো যাই হোক, আমরা আসলে সভাপতি মহোদয়ের বক্তব্য শুনেই ওই শেষ করব। তো যে প্রশ্নগুলো আমরা আলোচনা ক্রমে উত্থাপন করলাম, স্যার নিশ্চয় স্যার মনে রাখছেন এবং আমাদেরকে সেইভাবে দিক নির্দেশনা দিবেন। এবং আমরা চাচ্ছি যে কিভাবে অগ্রসর হলে এই যে সংকটগুলো, চ্যালেঞ্জগুলো, ইস্যুগুলো এগুলো রিজলভ করা যেতে পারে। আমরা একটা রাষ্ট্রের মধ্যে বসবাস করি, রাষ্ট্রের কাছে আমাদের অনেক এক্সপেকটেশন থাকে এবং এটা বাস্তবায়নের দায়িত্বপ্রাপ্ত অভিভাবক হিসেবে সরকার থাকে। তো এই সরকার, তাদের সাথে তো ডিল করতে হবে, তাদের কাছে দাবিটা উত্থাপন করতে হবে, তারা সেটা প্রসেস করবে, তারপরে তারা সিদ্ধান্ত গ্রহণ করবে এবং সিদ্ধান্তটা আমরা ফিডব্যাক সরকারকে দিব। এবং এভাবে এভাবে পুরো পলিটিক্যাল প্রসেসের মধ্যেই আমাদের শিক্ষাকে প্রায়োরিটি বেসিসে কিভাবে নেওয়া যায়। যেখানে শিক্ষা তার বাজেটে কম আছে, তার শিক্ষা চলে শিক্ষক দিয়ে, তার শিক্ষকের মর্যাদার জায়গাতে তারা কম আছে, তাদের রিক্রুটমেন্ট পলিসিতে অ্যানোমালিস, প্রচুর অ্যানোমালিস আছে, যেটা মুন্সি শরীফুজ্জামান ডিটেক্ট করছেন। তো সবকিছু মিলে আমাদের করণীয় কি? আজকে শিক্ষক দিবসের ভাবনায় আমরা অধ্যাপক মতিউর রহমান স্যারের, গাজ্জালী স্যারের কাছে আমরা শুনবো। আমাদের হাতে সময় আছে 8 মিনিট 52 সেকেন্ড বা 50 সেকেন্ড। আশা করছি যে আমরা স্যারের বক্তব্যের মধ্য দিয়েই আজকের এই
ভার্চুয়াল আলোচনা, বিশ্ব শিক্ষক দিবসের আলোচনা শেষ করব। আমি সর্বস্তরের শিক্ষকদেরকে সালাম এবং শ্রদ্ধা জানাই, এবং আমি এখানে বিদায় নিব। স্যারের বক্তব্যের মধ্য দিয়ে আমাদের প্রোগ্রাম শেষ হবে। আমি বিনীতভাবে অনুরোধ করছি প্রফেসর মতিউর রহমান গাজ্জালী স্যারকে তার সমাপনী বক্তব্য, দিক নির্দেশনার বক্তব্য উপস্থাপন করার জন্য। স্যার। ধন্যবাদ আজাদ ভাই, খুবই ভালো লাগলো। আমি একদম সংক্ষেপে কথা বলি। আমি প্রথমেই আপনাদের একটি কথা বলেছিলাম আমি যখন শুরু করি, যে আমরা শিক্ষকরা আত্মঘাতী শিক্ষক। আত্মঘাতী শিক্ষক এই জন্য বললাম যে আপনি যখন কোনো চেয়ারে বসেন, যেমন আমার ডিজি ডিজি কি হন, আমারই একজন শিক্ষক হন, একজন প্রফেসর হন। কিন্তু আপনি ডিজির কাছে যখন যাবেন, তিনি শুধু মুখে বলবে যে হ্যাঁ সমস্যার সমাধান হবে, কিন্তু আপনি ওখানে একটা কাগজ দেন যে ক্যাডারের এই এই উন্নয়ন দরকার, ওই কাগজটা তিনি নিয়ে সেক্রেটারির কাছে কিংবা মন্ত্রীর কাছে তিনি পৌঁছাতে পারবেন না, পারেন না। কারণ তিনি মনে করেন ওইখানে যদি বার্গেনিং করে তার চেয়ারটা থাকবে না। ঠিক একইভাবে আপনি ধরেন একটা বড় কলেজের প্রিন্সিপাল, প্রিন্সিপাল ওই স্থানীয়ভাবে যে কলেজের টিচাররা, স্টাফ কাউন্সিল যেটাকে আমরা বলি, সেখানে মিটিং একটা রেজুলেশন হয়, সেই রেজুলেশনটা পাঠাইতে সে ডিজির কাছে ভয় পায়। আবার ডিজির কাছে যদি পাঠায়, ডিজি সেটা আবার সচিবালয়ে পাঠাইতে ভয় পায়। কেন? যে মনে করে যে আমার চেয়ারটা নিয়ে চলে যায়। এই যে একটি মানসিক অবস্থা, এই যে একটি দৈন্যতা, এই যে মেরুদণ্ডহীনতা, এটার কারণে আমাদের শিক্ষা ক্যাডারের কথাটা বললাম, আমরা ধ্বংস হয়ে যাচ্ছি। আর দ্বিতীয় হলো যে আমরা প্রত্যেকে খোঁচাখুচি করি। আমরা কেন এই আইনটা কেন করতে পারলাম না, একজন ডিজি কেন করতে পারলো না, যেটা আমাদের শিক্ষকরা একজন 18, 20, 30 বছর ঢাকা শহরে থাকবে না, কিংবা এক একটা জায়গায় থাকবে না, 3 বছর পর পর চেঞ্জ হবে। কেন? এটা আমরা এডমিন ক্যাডারে দেখি না, 3 বছর পর পরই ওই ইউনো, তারপরে ডিসি, এদেরকে চেঞ্জ হয়ে যাচ্ছে। আমাদের হলে সমস্যাটা কোথায়? আমরা সেই জায়গায় যাই না। আরেকটি জিনিস হলো যে প্রাথমিক থেকে শুরু করে একদম ইউনিভার্সিটি পর্যন্ত, ইউনিভার্সিটি বাদ দিলাম, আমরা কলেজ পর্যন্ত, সরকারি কলেজ পর্যন্ত, এই জায়গাগুলোতে যে নিয়োগ প্রক্রিয়াগুলো হচ্ছে, আমি মনে করি সেই নিয়োগ প্রক্রিয়া টোটালি ভুল। একটা উন্নত দেশের যে নিয়োগ প্রক্রিয়া আছে, সেই নিয়োগ প্রক্রিয়াটাকে যদি আমরা অনুসরণ করি, তাহলে একজন কে শিক্ষক হবেন, আগে নির্বাচন করতে হবে শিক্ষকটা কে হবেন এবং কিভাবে হবেন। আজকে আপনি বিসিএস করে যে ছেলেরা আজকে আসলো, তাকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার সাথে সাথে তাকে কলেজে পাঠানো হয়। তো সেই ছেলেরা তো মাত্র সে ওই কিছু কিছু জিনিস শিখাচ্ছে, ওই যে গাইড কইরা বিসিএস করে আসছে, কিংবা ভাগ্যের কমে দলের কারণে হয়েছে। এখন তাকে দিলেন কেমিস্ট্রি পড়ানোর জন্য, সে কি কেমিস্ট্রি পড়াবে? অথচ অ্যাডমিন ক্যাডার একটা ছেলেকে সাথে সাথে ট্রেনিং এর ব্যবস্থা করা হয় 1 বছর, তাকে ট্রেনিং দেওয়া হয়, তারপরে তাকে ঘোড়ায় চালানো হয়, বিদেশে ট্রেনিং দেওয়া হয়, তারপরে তাকে ফিল্ডে পাঠানো হয়। আমাদের শিক্ষকদেরকে তা করা হয়? এখন প্রাইমারিতে নিয়োগ দিবে, প্রাইমারিতে একটা নিয়োগ দিয়ে দিল, নিয়োগ দেওয়ার পরে যে তুমি শিক্ষক, সে গিয়া ক্লাস শুরু করে দিল। সে ক্লাস, তার ক্লাসটা মনিটর করার জন্য কি কেউ আছে? হেডমাস্টার আছে ওখানে, যে যিনি বুঝবেন যে না উনি ভালো করছে না মন্দ করছে না, আর মন্দ যদি করে তাকে কি বাদ দেওয়া যাবে? সেই জন্য বিদেশে আমরা দেখেছি, বিশেষ করে মনে করেন মানে ইউকে তে কিংবা কানাডাতে, কিংবা ধরেন ওই সুইডেনের কথা বলেন, ফিনল্যান্ডের কথা বলেন, সেই সমস্ত জায়গায় একজন শিক্ষক হতে গেলে তাকে আগে জানাইতে হয়, গভর্নমেন্টের কাছে অ্যাপ্লিকেশন করতে, যে আমি শিক্ষক হতে চাই। তখন শিক্ষক হওয়ার পরে ওই ছাত্রটা, ওই ছেলেটাকে, ওই কিংবা ওই মেয়েটাকে একটা সংশ্লিষ্ট স্কুল কিংবা কলেজে পাঠানো হয়, তাকে মাসের পর মাস সেখানে ক্লাস নিতে হয়। এই যে ক্লাসগুলি নেই, সেই জন্য তাকে একটা মানে প্রাথমিক একটা খরচ দেওয়া হয়, পয়সা দেওয়া হয়। যখন দেখা যায় যে ছাত্রদের থেকে মানে যখন রিপোর্ট আসে যে তোমার এই টিচারটা কিরকম, তখন ছাত্ররা যদি বলে গুড কিংবা বেস্ট, তখন তাকে নিয়োগ দেওয়ার জন্য ওই স্কুল কর্তৃপক্ষের কাছে বলে, কর্তৃপক্ষ তাকে আপনি নিয়োগ দেয়। সে তখন সেই শিক্ষক একজন আদর্শবান শিক্ষক হয়, এবং তার কিন্তু সার্টিফিকেট থাকতে হবে শিক্ষা সংক্রান্ত। আমাদের কারো কোনো শিক্ষা সংক্রান্ত বিএড করা, এমএড করা কোনো সার্টিফিকেট নাই। যেমন আপনি ডাক্তার যদি হইতে হয়, ডাক্তারের একটা অ্যাসোসিয়েশনে সেখানে তার একটা নাম্বার আছে, কিংবা উকিল হইতে গেলেও তাকে একটা কি জানি, উকিলদের একটা বার কাউন্সিলের একটা ইয়ে হয়, মানে সনদ দিতে হয়। পরীক্ষা দিয়ে আসছে। হ্যাঁ, মানে যে যে পেশার, সেই পেশার একটা অ্যাকনোলেজমেন্ট থাকতে হয়। আমাদের শিক্ষকদের প্রাইমারি বলেন, মাদ্রাসা বলেন, হাই স্কুল বলেন, কলেজ বলেন, এরকম অ্যাকনোলেজমেন্ট আছে? নাই। নাই। তাহলে আমরা শিক্ষকরা আসি পাখির মতন, আবার পাখির মতো উড়ে যাই। তো আমাদের কিসের মর্যাদা? আমরা তো নিজেদের মর্যাদা বুঝি না। আর এগুলো করার জন্য যে জিনিসটা প্রয়োজন, সেটা হলো যে দেখেন জুডিশিয়াল মানে একটা সার্ভিস হয়েছে, জুডিশিয়াল সার্ভিসে জুডিশিয়াল জাজরা সবকিছু, বিচারকরা কিংবা অ্যাডভোকেট, তারা কিছু সবকিছু হবে। তা আমাদের এডুকেশন ক্যাডারে কিংবা এডুকেশন সেক্টরে আমরা একটু যদি এটাকে মনে করেন এই জুডিশিয়াল সার্ভিসের মতো করা হয়,
এবং শিক্ষকরা এটাকে নিয়ন্ত্রণ করবে, তাহলে কিন্তু সবচেয়ে সুন্দর একটা ব্যবস্থা। একজন শিক্ষক যতটা ক্লাসমুখী কিংবা যতটা শিক্ষার সমস্যা বোঝেন, একজন সচিব, একজন জয়েন্ট সেক্রেটারি, একজন এডিশনাল সেক্রেটারি, একজন ডিএস এগুলো বুঝবেন না। কেননা একজন সচিব বহু মন্ত্রণালয়ে ঘুরে আসেন, উনি ট্যাক্সে থাকেন, উনি পাটে থাকেন, উনি কৃষিতে থাকেন, তারপরে এসে শিক্ষাতে ওনাকে দেয়। তো উনি শিক্ষার কি বুঝেন? একজন সচিব হইলেই সবকিছু হয়ে যায়? আরে বাবা, একটা সচিব হইলেই কি সবকিছু হয়ে যায়? কতটুকু জ্ঞান গরিমা আমরা জানি না? আমরা এই দেশের সচিবদের কতটুকু দৌড় মান জানি না? আমরা আমরা তো জানি। তারা শিক্ষার কি বুঝে? আজকে এগুলি কেন পারছে? এগুলি পারছে হলো আমাদের শিক্ষক সংগঠনগুলো দুর্বল। লেজুর বৃত্তি করে, লেজুর বৃত্তি করে। আমিও শিক্ষক নেতা ছিলাম, আমি মন্ত্রীর টেবিলে থাপ্পড় দেওয়া মানুষ, আমি জয়েন্ট সেক্রেটারি টেবিলে থাপ্পড় দেওয়ার মানুষ। আমার দাবি মানতে হয়েছে। আমাকে প্রাইম মিনিস্টার ডেকে নিয়েছে, কেন তুমি থাপ্পড় দিলা, কেন তুমি এই কাজটা করলা, কি জন্য? আমি বলে এই জন্য করেছে। গুড। এখন প্রশ্ন হলো সে লোক থাকতে হবে। আমি তো চেয়ারের মায়া করি নাই, আমি তো পয়সার ধান্দাগিরি করি নাই, আমার ঢাকা শহরে মাথা গুঁজার ঠাইও নাই। অথচ 34 বছর চাকরি করছি। অনেকগুলো চোর আছে বিভিন্ন অফিসে থাইকা, ডিজি অফিস, অমুক অফিস, ডিএতে থাইকা চোরগুলো এখন বাড়ি গাড়ির মালিক হয়ে গেছে। তো তাদের আবার মর্যাদা কি থাকবে? হ্যাঁ। আর কোন কলেজে বলেন, স্কুলের কলেজে দেখবেন ক্যারাম বোর্ড খেলে আমাদের বিশেষ শিক্ষা টিচাররা, ক্যারাম বোর্ড খেলে। কলেজে ক্যারাম বোর্ড আছে, ক্যারাম বোর্ড খেলে। তো জি। ক্লাস নিবে, ক্যারাম বোর্ড করবে। আবার অনেকে ক্লাসে যাবে, ডিপার্টমেন্টে যাবে, পত্রিকা পড়া ওই দিন তার ক্লাসে চলে আসবে। আরে বাবা, নিজেদের প্রশ্ন করতে হবে। কোন চাকরিতে আছে সপ্তাহে 3 দিন গিয়া মাসের টাকা নেই? একমাত্র শিক্ষা ক্যাডারে আছে 3 দিন 4 দিন গিয়া তারপরে মাসে নিয়ে। আমিও নিয়ে এসেছি, কারণ সিস্টেম। কিন্তু কেন হবে? দেশকে ভালোবাসি। এই দেশে কি এই জন্য 30 লক্ষ মানুষের রক্ত আমরা দিয়েছি? এই জন্য কি এতগুলো মানুষের আমরা ইজ্জত, মা বোনের ইজ্জত দিয়েছি? আমাদেরকে ভাবতে হবে, এই দেশটাকে বাঁচাতে হলে শিক্ষা, শিক্ষা, শিক্ষার উপর কোনো কিছু নাই। কারণ শিক্ষা যদি স্ট্রং হয় তাহলে আমাদের কৃষি মানে উন্নত হবে। কারণ কৃষির সাথে আমাদের আত্মার সম্পর্ক, কৃষির সাথে আমাদের রক্ত সম্পর্ক। এই কৃষি ব্যবস্থাপনাকে যদি আমরা উপরে নিতে পারি, সারা পৃথিবীতে এখন খাদ্যের অভাব, এই কৃষি যদি আমরা পালন করতে পারি, উন্নত করতে পারি, তাহলে এটা তেলের থেকে, সোনার থেকে, হীরার থেকে কম হবে না। কিন্তু সেটা কোথায়? সেই জ্ঞানটা কোথায়? একজন কৃষিবিদ কে হয়? আরে আমাদের দেশে 1 থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত আপনি দেখেন পড়ালেখা আছে কিনা। 1 থেকে 2 তে গ্রামে এমনি ওঠে, 2 থেকে 3 তে এমনি ওঠে, 5-এ উঠলো, 5 থেকে 6-এ গিয়ে ভর্তি করে। আমার ছেলেটা ভর্তি করে, আমার মেয়েটা ভর্তি করে দেয় না। এবার উঠতে উঠতে মেট্রিকে তো যে সোজা ফেল করার কোনো সুযোগ নাই। আইনো ইন্টারমিডিয়েট একই জিনিস। অনার্স মাশাআল্লাহ ফেল করার সুযোগ নেই। মাস্টার্স, আরে তো মাস্টার্স হয়ে গেছে, শেষ। তাহলে লিঙ্ক বানাবো যে স্যার। দেশে শিক্ষার, হ্যাঁ স্যার আরেকটা লিঙ্ক করবো তাই, স্যার, করে ফেলি। না আর দরকার নেই, না থাক, সময় তো শেষ হয়ে আমরা যাচ্ছে। পরে কথা। স্যার হ্যাঁ না, শেষ, আমারও কথা শেষ। মূল কথা হলো যে আমাদের শিক্ষা, শিক্ষার শিক্ষার্থীদের কাছে এবং শিক্ষকের কাছে ফিরে নিয়ে আসতে হবে। সরকারকে বুঝাতে হবে, দরকার হইলে প্রাইমারি থেকে শুরু করে সর্বস্তরের শিক্ষক একটা প্ল্যাটফর্মে এসে বলতে হবে আমাদের শিক্ষা ফিরিয়ে দাও। জি। আমরা প্রাইমারি কিন্ডারগার্টেন বুঝি না, আমাদের আমাদের শিক্ষা মন্ত্রণালয়, আমাদের অধিদপ্তর, আমাদের প্রাইমারি, আমাদের ওই ন্যাপ, আমাদের ইউনেস্কো, আমাদের ইউনিসেফ সবকিছু ফিরিয়ে দিতে হবে, সব তাহলে বোর্ড। সম্ভব। চলেন, চলেন আমরা আন্দোলন করি, এ কোনো ছাড় নেই।